নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ভূগোল এই বিষয়ের তৃতীয় অধ্যায়ের শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে আমি বলবো। সেগুলো আমি এর আগের দিন মডেল প্রশ্ন থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে কিছু আরও প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। তার পাশাপাশি অনুশীলনীর যে মডেল প্রশ্ন রয়েছে হাতে কলমে, সেই প্রশ্নগুলোর থেকে যেমন সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও বা শূন্যস্থান পূরণ করো এবং বাম দিক ডান দিক এই বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। আমি আজকে চতুর্থ অধ্যায়ে পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা একটা জিনিস সবাই জেনেছো যে আমাদের একটা অনলাইনে পরীক্ষা হবে, অর্থাৎ 29 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কোশ্চেন এবং প্রশ্নপত্র সহ যে উত্তরপত্রের খাতা সেটা নিয়ে যেতে হবে স্কুল থেকে এসে। গার্জিয়ানরা আসবে, একদিনই সবটা নিয়ে যাবে এবং 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমরা সবাই পরীক্ষাগুলো বাড়িতেই দেবে, খাতাগুলো এসে স্কুলে জমা দিতে হবে। এইভাবে আমরা তোমাদেরকে ঘোষণা রেখেছি। তো আমি ভূগোল বিষয়ের যে পরীক্ষার পড়া আছে 3 থেকে 34 পাতা পর্যন্ত, আবার বই দুই রকমের, একটা 30 পাতা পর্যন্ত আছে, ওই একই পড়া চতুর্থ অধ্যায়। সেক্ষেত্রে কয়েকটা বইয়ের এরকম আছে, যার ফলে কোনো বইয়ে 34 পাতা হবে, কোনো বইয়ে 30 পাতা হবে। আমি আজকে পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তন সম্পর্কে যে বিষয়ের আলোচনা আছে সেটা সম্পর্কে জানাবো। পৃথিবীর গতি। পৃথিবীর গতি, বহুদিন আগে মানুষ ভাবতো যে পৃথিবী স্থির আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্য হচ্ছে তার চারপাশে ঘুরে চলছে। এই ধারণাটা ভুল বলে প্রমাণিত করেছিলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। তিনি প্রথম বলেছিলেন যে না, পৃথিবী স্থির রয়েছে, পৃথিবী ঘুরছে, সূর্য স্থির রয়েছে। তিনি বলেছেন যে সূর্য স্থির আর গ্রহগুলো তাকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরে চলছে। আমাদের এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলছে। 1609 সালে কেপলার এবং 1687 সালে স্যার আইজ্যাক নিউটন কোপার্নিকাসের মতকে সমর্থন করেছিলেন। যদি একটা লাট্টুকে লেত্তি দিয়ে পেঁচিয়ে মাটিতে ছুঁড়ে মারা হয়, তাহলে কি দেখা যায়? দেখা যায় যে পেরেকের উপর দাঁড়িয়ে লাট্টুটা বনবন করে ঘুরে চলছে। এই যে পেরেকটি হলো লাট্টুর একটা মেরুদণ্ড। লাট্টু তার মেরুদণ্ডের উপর ঘুরতে ঘুরতে যেভাবে পাক খায়, আমাদের পৃথিবীও একটা কাল্পনিক মেরুদণ্ডের উপর একটা নির্দিষ্ট গতিতে সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলছে। এই ঘোরাকেই বলা হয় পৃথিবীর গতি। তাহলে পৃথিবীর গতি এখানে আছে দুই প্রকার। পৃথিবীর গতি কয় প্রকার ও কে কি? পৃথিবীর গতি দুই প্রকার, একটা হলো আহ্নিক গতি, বার্ষিক গতি। তোমরা বইয়ে অনুশীলনীতে ভালো করে দেখে নেবে চ্যাপ্টারটা, আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতি কি? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজের অক্ষে বা মেরুদণ্ডের উপর মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলছে এবং পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বা আবর্তন গতি বলে। তো এই আহ্নিক গতি বা আবর্তন গতি 24 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় বা একদিন। তো যার ফলে এটাকে দৈনিক গতিও আমরা বলতে পারি। অন্য কথার অর্থ হলো দিন। এর থেকেই গতির নাম হয়েছে আহ্নিক গতি বা আবর্তন গতি, বা বলা যেতে পারে দৈনিক গতি। তাহলে দৈনিক গতির ফলে কি হচ্ছে? রাত দিন হচ্ছে। আবার একটা আছে বার্ষিক গতি। পৃথিবী কাল্পনিক রেখায় এই যে প্রতিদিন এক পাক করে ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে বছরে একবার। বছরে একবার প্রদক্ষিণ করছে, এটা হচ্ছে বার্ষিক গতি। সূর্যকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পৃথিবীর সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা 365 দিন বা 1 বছর। তাই এটাকে বার্ষিক গতি বলা হয়। এবার দিন ও রাত্রি সম্পর্কে আমি বলছি যে পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। পৃথিবী সূর্যের কাছ থেকে তাপ
ও আলো পায়। লাট্টুর মতো পাক খেতে খেতে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে তখন সেই অংশটি সূর্যের আলোয় আলোকিত হয় এবং সেই অংশ তখন হয় দিন। আর পৃথিবীর যে অংশ সূর্যের আলো পায় না সেই অংশে তখন অন্ধকার, অর্থাৎ তখন সেই অংশে রাত হয়। এইভাবে পৃথিবী এক জায়গায় দিন ও রাত্রি হচ্ছে। পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি হচ্ছে। তো একটা কমলা লেবু সরু কাঠি এবং একটা চাষ দিয়ে আমরা যদি এটা পরীক্ষা করি তাহলে এই একটা কমলা লেবু, সরু কাঠি, একটা টর্চ দিয়ে দিন ও রাত্রি ঘটনাটাকে আমরা বোঝালে পরে কি বুঝব? কমলা লেবু দিয়ে পৃথিবীর আকৃতি বোঝানো যেতে পারে এবং কাঠিটাকে কমলা লেবুর মাঝখানে ভেদ করে পৃথিবীর একটা কাল্পনিক মেরুরেখা বোঝানো যেতে পারে এবং টর্চ দিয়ে সূর্যকে বোঝানো যেতে পারে। তাহলে কাঠির সাহায্যে কমলা লেবুটাকে ঘোরালে যে অংশটি পিছনে থাকবে, অর্থাৎ টর্চের আলো পড়ছে না, সেই অংশটা অন্ধকার, আর যে অংশটা টর্চের আলো পড়ছে সেই অংশটা দিন। তাহলে কি দেখা যাচ্ছে? যে টর্চের আলো পড়ছে না সেখানে অন্ধকার অর্থাৎ রাত, এবং লক্ষ্য করলে দেখা যায় টর্চের আলো একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে এবং তার ঠিক পরের থেকে শুরু হচ্ছে অন্ধকার। এইভাবে আমাদের পৃথিবীর দিন ও রাত্রি হয়ে থাকে। তো পৃথিবীর আহ্নিক গতির ফলে আমাদের এই পৃথিবীতে আরও বেশ কিছু ঘটনা ঘটে, সেটা আমাদের জানতে হবে। এমনকি সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, সময় নির্ধারণ আমরা করতে পারি, জোয়ার ভাটা হয়, উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয় এবং বায়ু প্রবাহ হয়। তো পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি হয়ে থাকে। এই দিন রাত্রির মধ্যে আবার সকাল, সন্ধ্যা, উষা ও গোধূলি এবং মধ্যাহ্ন বা মধ্যরাত্রি, এগুলোকে আমরা সময় হিসেবে ভাগ করি। তো উষা, যখন রাতের অন্ধকার মুছে গিয়ে একটু একটু আলো আসতে থাকে, দেখা যায় সূর্য উঠছে বা উঠতে যাচ্ছে, সেই সময়টাকে আমরা উষা বলি। সকাল, সূর্য যখন পূব আকাশে উঠে গেল তখন চারিদিকে অন্ধকার মুছে গিয়ে ঝকঝকে আলো, সেটাকে আমরা সকাল বলি। আবার দুপুর বা মধ্যাহ্ন, সূর্য ঠিক মাথার উপর থাকে, সেই সময়টাকে বলা হচ্ছে মধ্যাহ্ন বা দুপুর। বিকেল, সূর্য যখন পশ্চিম আকাশের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এবং তখন আলো কমে আসে, এই সময়টাকে আমরা বিকেল বলি। গোধূলি, না, সূর্য অস্ত যাওয়ার পরও একটু আলো, ক্ষীণ একটু আলো দেখতে পাওয়া যায়, সেই সময়টাকে আমরা গোধূলি বলতে পারি। তো সন্ধ্যা, সূর্য যখন ঠিক একেবারে অন্ধকার হয়ে যায়, আকাশে চাঁদ বা তারা এরা ফুটে ওঠে, সেই সময়টাকে আমরা সন্ধ্যা বলি। মধ্যরাত্রি, রাত যখন খুব গভীর হয় সেই সময়টাকে আমরা মধ্যরাত্রি বলি। আবার আরেকটা আছে ছায়াবৃত্ত। আবর্তনের সময় পৃথিবীর যে অর্ধেক অংশের দিকে সূর্য আসে এবং সেখানে তখন দিন হয়, আর বিপরীত দিকে অংশে তখন রাত্রি। ভূপৃষ্ঠের এই আলো অংশ ও অন্ধকার অংশের যে সীমারেখা, সেটাকে আমরা ছায়াবৃত্ত বলতে পারি। এরপরে আছে সৌর বছর বা অধিবর্ষ। পৃথিবী নিজের অক্ষে বরাবর চারিদিকে অনবরত লাট্টুর মতো ঘুরে চলছে, আমরা পড়েছি। আবার লাট্টুর মতো এমনভাবে পাক খেতে খেতে পৃথিবী একটা নির্দিষ্ট পথে অবিরাম এগিয়ে চলছে। যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চলছে তখন তাকে বলা হয় কক্ষপথ। এইভাবে সূর্যকে মাঝখানে রেখে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। এই সময়টাকে বলা হয় সৌর বছর। হিসেবের সুবিধার জন্য আমরা 365 দিন বা 1 বছর ধরি। তাই প্রতি বছর 5 ঘন্টা 4 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টা বেশি করে থেকে যাচ্ছে। তাহলে প্রতি 4 বছরে 4 6 24 ঘন্টা, অর্থাৎ একদিন বেশি হয়ে গেল। তাই প্রতি 4 বছর অন্তর এই দিনটি ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয় এবং তখন ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয় এবং সেই সময় বছরটি 365 দিনের পরিবর্তে 366 দিন হয়। আর ফেব্রুয়ারি মাসটি তখন 29 দিনের হয়ে গেল। এই বছরটিকে বলা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে যে বছরটিকে আমরা 4 দিয়ে ভাগ করব এবং সেখানে কোনো ভাগশেষ থাকবে না, তখন সেই বছরটিকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলে থাকি। তো এবার ঋতু পরিবর্তন, ঋতু সে সম্পর্কে কি রয়েছে?
যে পৃথিবীর আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। আমরা জানি পৃথিবীর আকার অনেকটা কমলা লেবুর মতো দেখতে হওয়ায় পৃথিবীর সব জায়গাতে সমানভাবে সূর্যের আলো বা তাপ পৌঁছায় না। আবার পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্য থেকে পৃথিবী কখনো কাছে আবার কখনো দূরে যায়। তো এর ফলে সূর্য থেকে তাপ আলো পৃথিবীতে সমানভাবে পৌঁছতে পারে না। তাহলে এই বিভিন্ন কারণগুলোর জন্য ঋতু পরিবর্তন হয়। তাহলে ঋতু কি? আমরা কি বলবো যে সূর্য থেকে একটা জায়গা বছরের বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ তাপ পেয়ে গরম বা ঠান্ডা হয়, সেই সময়কে আমরা বলি ঋতু। ঋতু পরিবর্তনটা কি না, বিভিন্ন ঋতু পরিবর্তনে পৃথিবীতে একের পর এক এইভাবে চলে আসে, আবার সময় মতো চলে যায়। ঋতুগুলি পাল্টে যাওয়াকে আমরা ঋতু পরিবর্তন বলি। তাহলে পশ্চিমবঙ্গে, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি, তো আমাদের পশ্চিমবঙ্গের সম্পর্কে জানতে হবে। পশ্চিমবঙ্গে কটি ঋতু ও কী কী? আমাদের পশ্চিমবঙ্গে 6টি ঋতু। বাংলা ক্যালেন্ডারের 12 মাসকে 6টি ঋতুতে ভাগ করা যায়, অর্থাৎ 2টি করে মাস নিয়ে এক একটি ঋতু হয়। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল, আবার আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হচ্ছে বর্ষাকাল, ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে হচ্ছে শরৎকাল, এবার হচ্ছে কার্তিক অঘ্রাণ মাস, সেটা নিয়ে হেমন্তকাল, পৌষ মাঘ মাস নিয়ে হচ্ছে শীতকাল, তারপর হচ্ছে ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল। তাহলে এইভাবে মাসগুলো 2টো মাস করে নিয়ে একটা করে ঋতু বা কাল। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে হেমন্তকাল বসন্তকাল 2টি ঋতু খুব কম দিন স্থায়ী থাকে, মানে আমরা এই 2টি ঋতুকে খুব কম বুঝতে পারি। তাহলে এবার এটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা রাখলাম। এবার গ্রীষ্মকাল মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মে মাস পর্যন্ত চলে গেছে, এখন জুন মাস, তো মে মাস পর্যন্ত এই সময়টা গ্রীষ্মকাল। এই সময় দিন বড় রাত ছোট হয়, এই সময় সূর্যের তেজ অন্য সময়ের তুলনায় একটু বেশি থাকে, পুকুর খাল বিলে জল শুকিয়ে যায় এবং বিকেলের দিকে মাঝে মাঝে কালবৈশাখী ঝড়ও ওঠে। দুপুরে গরম বাতাসে লু বয়। আমাদের পশ্চিমবঙ্গের যেহেতু যদিও লু বয় না, যেখানে বালুকাময় মরুভূমি অর্থাৎ রাজস্থান, হ্যাঁ, সেই জায়গাটায় লু বেশি প্রবাহিত হয়। মাঝে মাঝে আবার সন্ধ্যার সময় শিলাবৃষ্টিও হতে পারে, হয়। এবার বর্ষাকাল। গ্রীষ্মকাল প্রচণ্ড কষ্টের পর চলে আসে বর্ষাকাল, জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। জুন মাস চলছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হিসাবে 4 মাস, কিন্তু অ্যাকচুয়ালি 3 মাস। তো এই সময়টা বর্ষাকাল হিসেবে আমাদের কাছে পরিচিত। এই সময় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয় এই জায়গাটায়। সারা বছর 90% বৃষ্টি হয় এই সময় থেকে, এবং পুকুর খাল বিল নদী সব জলে ভরে যায়। এই সময় চাষ করার জন্য চাষিরা খুব ব্যস্ত হয়ে ওঠে। বর্ষার সময় মাঝে মাঝে বন্যাও হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি হয় বক্সা দুয়ার, এবং সবচেয়ে কম বৃষ্টি হয় সেটা হচ্ছে ময়ূরেশ্বরে। তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, এবং এবার হচ্ছে শরৎকাল। অক্টোবর নভেম্বর মাসে মৌসুমী বায়ুর জলীয় বাষ্প দেখা যায়। এই সময়টি হলো শরৎকাল। এই সময় তাপমাত্রা, বৃষ্টি দুটির পরিমাণে খুব কমে আসে। পরিবেশ হয়ে ওঠে খুব মনোরম। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। এই সময় বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। কাছাকাছি শিউলি ফুল ফোটে। এই সময় বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আমি বললাম। তো গাছে গাছে শিউলি ফুল ফোটে, মাঠে ঘাটে হচ্ছে কাশফুলের মেলা বসে যায়। হ্যাঁ, এই সময় আকাশ পরিষ্কার নীল দেখা যায়। এই সময়টা শরৎকাল। তো এবার আমরা পড়ব শীতকাল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এই সময়টা হচ্ছে শীতকাল। এই সময় তাপমাত্রা খুব কমে আসে, দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। এই সময় কনকনে ঠান্ডা পড়ে। গরম জামা কাপড়, সোয়েটার, চাদর, কম্বল ইত্যাদি আমরা ব্যবহার করি। এই সময় বাঙালির ঘরে ঘরে খেজুর গুড়ের পিঠের পায়েসের পার্বণ লেগে থাকে, এবং নবান্নের উৎসব হয় এই সময়টায়। মাঠে নানা রকমের সবজি, রঙিন ফুলের চাষ হয়ে থাকে। এবার আমরা পড়ব বসন্তকাল। মার্চ ও এপ্রিল, এই 2 মাস হলো এই সময় বসন্তকাল হিসেবে পরিচিত। এই সময় নানা রকমের বাহারি ফুল ফুটতে দেখা যায়। চৈত্র মাসের শেষে কালবৈশাখী ঝড় হয়।
গাছে গাছে কোকিল মিষ্টি সুরে গান গায়। এই সময় বাঙালির প্রিয় দোল উৎসব অনুষ্ঠিত হয়। আম গাছে মুকুল আসে এবং গাছে গাছে নতুন পাতা দেখা যায়। আবার বসন্ত শেষে ঝড়ও হয় মাঝে মাঝে। তবুও সব শেষে বসন্তকে আমরা ঋতুরাজ বলি। এবার আমরা পড়ব হেমন্তকাল। শীতকালের আগে এই ঋতু শীতের আগমনী বার্তা নিয়ে আসে। হিমেল হাওয়ায় আকাশে বাতাসে এই সময় ঠান্ডা একটা শিহরণ জেগে ওঠে। নভেম্বর ডিসেম্বর এই 2 মাস নিয়ে হলো হেমন্তকাল। হেমন্তের আবহাওয়ায় নতুন শিশির পড়ে বলে সকলেই শরীর একটু খারাপ হয়। এই সময় চাষিরা ধান কাটার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। গৃহস্থের ঘরে ঘরে আকাশ প্রদীপ জ্বালানো হয়। তো এইভাবে হেমন্তকালটা আমাদের কাছে পরিচিত। তো আমি সংক্ষেপে আমাদের ঋতু ও ঋতু পরিবর্তন সম্পর্কে 4র্থ অধ্যায় 2য় শ্রেণীর যে ভূগোল সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আমি এবার ছাত্রছাত্রীদেরকে বলবো, এই সময় আমি আর হোমওয়ার্ক দেব না, কারণ পরীক্ষা যেহেতু, তাই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমরা অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে, মডেল প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা বা ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও। এই যে প্রশ্ন পর্বগুলো রয়েছে, তার পাশাপাশি এক কথায় উত্তর দাও বা 2টি বা 3টি বাক্যে উত্তর দাও এবং সংক্ষিপ্ত উত্তর দাও। যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সবটা কিন্তু ভালোভাবে তোমরা বাড়িতে পড়ে শিখবে, কারণ যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষার জন্য দেয়া হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেই অবশ্যই প্রশ্ন আসবে। বইয়ের বাইরে তো কোনো প্রশ্ন থাকবে না। স্বাভাবিকভাবে তোমরা ভালো করে বাড়িতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের পড়া আজকে এই পর্যন্তই শেষ হলো 4র্থ অধ্যায়। আমি আগামী দিনে ক্লাস থাকলে অবশ্যই ভূগোল বিষয়ে রিভাইজ ক্লাস করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।